মাহে রমজানের শেষ প্রহরে মুসলিম বিশ্বে ঈদ আনন্দ। ক্ষণ গণনায় সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি। সৌদিতে উদযাপিত হচ্ছে আজ। বাস ট্রেনে সদল বলে বাড়ি ফিরছে মানুষ। সরকারের উদ্যোগে স্বস্তির যাত্রা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের দিন চলবে না মেট্রো। হাত পা না থাকলেও ডানা মেলা থামছেই না গুজবের। রাজনৈতিক প্রোপাগান্ডায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। এবং ঈদের ছুটি ঘিরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। হোটেল মোটেলে চলছে শেষ সময় সাজসজ্জার কাজ। নিরাপত্তা নিশ্চিতে তৈরি ট্যুরিস্ট পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। পবিত্র মাহি রমজান মাসের শেষ প্রহরে মুসলমানদের মধ্যে ঈদ উল ফিতর উদযাপনের আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর সৌদি আরবে ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবে আজ উদযাপন করা হবে ঈদ উল ফিতর। স্থানীয় শনিবার দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইনে এ তথ্য জানিয়েছে। এদিন সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে খবর আসে চাঁদ দেখা গেছে এবং তাই দেশটিতে আজ উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা 6:30টায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোনে কল করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিতেই কেটেছে। সরকারের উদ্যোগের ফলেই ঈদযাত্রা স্বস্তি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকলেও অনলাইনে টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কমলাপুর প্ল্যাটফর্ম জুড়ে ঘরমুখো মানুষের ঢল। যান্ত্রিক শহর ছেড়ে নিড়ে ফেরার আনন্দে উচ্ছ্বসিত তারা। এই প্রথমবার স্বস্তির ভ্রমণ, এ যেন এক অন্যরকম অনুভূতি। শিডিউল বিপর্যয় ট্রেন যত টাইমে আসতেছে এবং যত টাইমে প্ল্যাটফর্ম ত্যাগ করতেছে এবং গন্তব্যস্থানে যত টাইমে পৌঁছার চেষ্টা করতেছে। আগে প্রচুর জ্যাম ছিল, মানে ট্রেনের সিট পাওয়াটাই খুব কষ্ট ছিল। আর এবার তো রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। এবার তো শিডিউল বিপর্যয় নাই, এখন 8, 9টা 10 হয়তো বা ছাড়বে। খুব ভালো লাগতেছে আর কি। যাত্রায় স্বস্তি থাকলেও অন্তহীন ভোগান্তি রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনায়। অনলাইনে সরাসরি টিকিট কিনতে না পেরে কালোবাজারিদের দ্বারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আমার তো টিকিট কাটতে পারতেছি না ট্রেনের, আমি তো অনলাইনে কিছু বুঝি না ওগুলা। কিছু যাত্রী অসাধু কিছু দোকানদার বা ফেসবুক অনলাইন পেজ থেকে টিকিট ক্রয় করে ঢোকার চেষ্টা করছে। আসলে এই টিকিটগুলা আমরা যখন ভেরিফাই করছি পস মেশিনের মাধ্যমে, এই টিকিটগুলা তথ্যের সাথে মিল পাচ্ছি না। 8টা বাজার সাথে সাথেই ঢুকেছি, বাট সিট দেখাচ্ছে অনেক, কিন্তু হচ্ছে যখন আমি ক্লিক করতেছি সাথে সাথে সার্ভার ডাউন দেখাচ্ছে। ঢুকার পরে যেটাতে ক্লিক করে দেখি ঢুকলেই সবগুলো হচ্ছে বুকিং হয়ে যায়। বাসেও নেই শিডিউল বিপর্যয়, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এমন ঈদ যাত্রায় খুশি সবাই। সব সময় এখান থেকে আমি যাই গাড়ি নির্দিষ্ট সময় ছাড়ে। এবারকার ছুটিটা একটু লং টাইম, তো এই কারণে হয়তো বা এরকম হইতে পারে। অতিরিক্ত ভাড়া না, পার কিলোমিটার হিসেবে আমাকে 755 টাকা ভাড়া। এদিকে গাবতলী আন্ত বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়ায় কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলেও জানান উপদেষ্টা। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কতটা আছে এবং সেটি আমাদেরকে জানাবেন।
যেমনটা বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ভোগড়া বাইপাস এলাকা। এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু এখনকার চিত্রটা দেখাতে চাই, তো এখানে কিন্তু ভোগড়া বাইপাস এলাকার যে চিত্রটা আছে সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক। আর মূল যে পয়েন্টগুলি আছে যেমন গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা, অর্থাৎ যেখানে গাড়িগুলি পার্ক করে যাত্রী উঠানোর জন্য ঠিক এই পয়েন্টগুলি ছাড়া কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উভয় মহাসড়ক কিন্তু একেবারে কোনো যানজট নেই বললেই চলে। আমরা সকাল থেকে এমন চিত্র দেখতে পেয়েছি। তো আমি কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটনের যে এডিসি ট্রাফিক অশোক দে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে টানা ঈদের কিন্তু 9 দিন ছুটি এবং গাজীপুর যেহেতু গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু 9 দিন আগে থেকেই অর্থাৎ গত 4 দিন আগে থেকে কিন্তু শ্রমিকরা ভাগে ভাগে কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু বাসায় পৌঁছে গিয়েছেন। তো আমি এখনকার চিত্রটা যদি আমি আপনাদেরকে আরেকটু আপডেট জানিয়ে রাখি যে এবারে কিন্তু প্রথম গাজীপুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে গাজীপুরে ঈদের আগে যে শ্রমিক বিক্ষোভের কারণে যে সড়কগুলি অচল থাকে তা কিন্তু এবার পুরোটাই ব্যতিক্রম। ঈদের আগেই কিন্তু প্রায় শতভাগ শিল্প কারখানার কিন্তু শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে, যার কারণে শ্রমিকরা নিরাপদে কিন্তু স্বস্তির ঈদ যাত্রায় বাড়ি পৌঁছাতে পেরেছে বলে মহানগর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে। তো কাস্টমা এ ছিল গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঈদ যাত্রার আরো খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? উপজেলার চন্ডা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে এই মহাসড়কের যে চিত্র গত কয়েকদিন যাবৎ যে ছিল, যানবাহনের চাপ ছিল এবং যাত্রীদের চাপ ছিল এবং লম্বা সারি ছিল যানবাহনের, কিন্তু আজ কিন্তু অনেকটা কম হলেও আপনার যানবাহনের চাপটা কিন্তু বেশি এবং যাত্রীদের কিন্তু চাপটা একটু কম রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকালই কিন্তু চাঁদ দেখা গেলে কিন্তু আগামীকালই ঈদ হবে এবং যার কারণে কিন্তু এখনো কিছু যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বিভিন্ন যানবাহনে তারা যাচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যানবাহনে অতিরিক্ত যে ভাড়া নেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু তারা যাত্রীরা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং মাঠে কাজ করে যাচ্ছে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং বাড়ি পৌঁছাতে পারে এবং তার জন্য এবং 22টি পয়েন্টে তারা কাজ করে যাচ্ছে। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে যানজট নেই এবং অল্প কিছু এবং যানবাহন রয়েছে এবং তারা এবং অপেক্ষামান এবং যাত্রীদের আশায় অপেক্ষামান যে গাড়ি রয়েছে তারা এবং যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য এবং গন্তব্যস্থলে পৌঁছাতে জানতে পারে। আপনার আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এবং সকালের একটু পরেই কিন্তু এবং হাইওয়ে পুলিশ সুপার এবং রাস্তা মহাসড়ক নিয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এবং প্রেস ব্রিফিং করবেন। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ মহাসড়কের পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। হাত পা না থাকলেও ডানা মেলা থামছে না গুজবের। এসবের অধিকাংশই রাজনৈতিক ও রাষ্ট্রকেন্দ্রিক। হালে যুক্ত হয়েছে সেনাবাহিনী। গুজব এভাবে ডালপালা ছড়ানোয় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গুজবের ডালপালার বিস্তার বন্ধে ফ্যাক্ট চেকিংয়ে জোর দিতে হবে রাষ্ট্রকে, আর গুজব প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে বলে দাবি করছে পুলিশ। মনিরুল ইসলামের প্রতিবেদন। মার্চের শেষ সপ্তাহে আচমকা ফেসবুক নিউজ ফিডে ভেসে ওঠে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। মুহূর্তে এটি পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে। চলতে থাকে কানাঘোষা, জনমনে ছড়াতে থাকে আতঙ্ক। গুজবের প্রবণতা বৃদ্ধি পায় 5 আগস্টের পর। গুজব কখনো রূপ নেয় রাসেল ভাইপারে, কখনো আবার উপদেষ্টাদের কথিত স্ক্যান্ডাল। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি নিয়েও কম অপতথ্য ছড়ানো হয়নি। আর্থিক খাত নিয়েও অপপ্রচার চলমান। এসব গুজব ছড়ানোর নেপথ্যে রয়েছে পলাতক সরকারের মতাদর্শীরা। গুজব কেন্দ্রিক কন্টেন্টগুলো, অডিও ভিডিওগুলো যারা প্রকাশ বা প্রচার করছেন, তারা চান যে এগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হোক।
সেই অসন্তোষ সরকার সম্পর্কে তৈরি হোক কিংবা নির্বাচন বা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো সম্পর্কে তৈরি হোক, এরকম একটা উদ্দেশ্য এদের আছে, সেই উদ্দেশ্য নিয়েই কাজগুলো করছে। কদিন আগেও গুজব ছড়ানো হয় নাফ নদীতে 33 বিজিবি জওয়ান নিখোঁজ। পরে অবশ্য এই তথ্যটি অপপ্রচার বলে বিবৃতি দেয় বিজিবি। মাঝে মাঝে শোনা যায় এই তো দেশে ঢুকছেন হাসুবু, অনুসারীদের হুমকি, শেখ হাসিনা ফিরছে ভয়ঙ্কর রূপে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লাড ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে গুজব, যা মোকাবিলায় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদ। সঠিক ঘটনা, তথ্য, উপাত্ত সংবলিত অডিও, ভিডিও কিংবা বিবরণ প্রকাশ করার মাধ্যমে সেটি যেরকম বন্ধ করতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যাদের পরিচয় শনাক্ত করতে পারছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে এবং এই খবরগুলো যখন গণমাধ্যমে আসবে তখন অন্যদের মধ্যে একটা সতর্ক অবস্থা কাজ করবে যে গুজব ছড়ালে কিংবা মানুষকে বিভ্রান্ত করলে, ভুল তথ্য উপস্থাপন করলে তার জন্য এই সাজা বা এই ব্যবস্থাগুলো আছে। গুজব আর অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিম সতর্ক রয়েছে বলে দাবি করেছে ডিএমপি। অপপ্রচার যেগুলো যারা করছেন, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন, সেগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম রয়েছে সেইটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা মনিটর করছি এবং এই সব সংক্রান্তে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে। গুজব প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশের এই কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া একটা মুক্ত মিডিয়া, এখানে যে কোনোভাবে যার মতো তাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভাবনা সেটা প্রকাশ করতে। ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রস্তুত দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল মোটেলে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন শামী সোনা। পুরো রমজানে পর্যটন শূন্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সৈকত জুড়ে ছিল না পর্যটকের আনাগোনা। 5 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলো ছিল প্রায় ফাঁকা। এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় ব্যবসায়ীরা অর্থ কষ্ট পড়লেও ঈদে পর্যটক সমাগম হবে বলে প্রত্যাশা তাদের। ঈদকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রস্তুত নিয়েছি যে গেস্টগুলো আসলে আমরা সর্বোচ্চ সেবা দেবো ইনশাআল্লাহ। 70% 60% বুকিং অলরেডি আমরা সম্পন্ন করেছি। আশা করি এই কয়েকদিনের মধ্যে আমরা সম্পূর্ণ বুকিংটা আমরা নিয়ে নিতে পারবো। আগের বছরের তুলনায় যেন এই বছর নতুনভাবে কক্সবাজারকে আরো বেশি এক্সপ্লোর করতে পারে মানুষ, এমন কিছু উদ্যোগ নিয়ে আমরা চলে এসেছি। ঈদের ছুটিকে কেন্দ্র করে এরই মধ্যে বুকিং হয়েছে অর্ধেকেরও বেশি হোটেল মোটেল। রমজানে পর্যটন আনাগোনা না থাকায় বছরের সময়টাতে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার সময় হিসেবে বেছে নেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা। রমজান মাসে একেবারেই গেস্ট অনেকটা বলা যায় শূন্যই থাকে, সেটাকে লক্ষ্য রেখে আমরা রমজান মাসে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই রেনোভেশনের কাজগুলো আমরা কমপ্লিট করে থাকি। আগত পর্যটকদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না হয় সেজন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানান হোটেল মোটেল মালিক সমিতি। কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে, তাদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। 3 ধাপে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি কাজ করবে অন্যান্য বাহিনীর সদস্যরাও। আমরা আমাদের পুরো নিরাপত্তা প্রোগ্রামটিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হচ্ছে 28 থেকে 30 মার্চ, আর তারপরে সম্ভাব্য ঈদের দিন ধরেছি আমরা 31 তারিখে, আর এরপরে 1 থেকে 5 এপ্রিল যেটা ঈদের ছুটি। 3টি ভাগে ভাগ করে আমরা আমাদের যে ফোর্স রয়েছে তাদেরকে ডিপ্লয় করছি। ঈদের বন্ধে পর্যটকে মুখরিত হবে কক্সবাজার। নোনা জলের উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জের বোলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। শনিবার রাতে উপজেলার বেহেলি ইউনিয়নের বৌলাই নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার মদনাকান্দি গ্রামে ইঞ্জিন চালিত নৌকায় 50 থেকে 60 জন যাত্রী বাড়ি ফিরছিলেন। নৌকায় অতিরিক্ত মালামাল বোঝাই ছিল। নৌকাটি উপজেলার বেহালি ইউনিয়নের বৌলাই নদীতে এসে ডুবে যায়। এ সময় অনেক যাত্রী পাড়ে উঠলেও 3 শিশুসহ 2 নারী ডুবে মারা যান। লিচুর রাজধানী দিনাজপুর বর্তমানে গাছে গাছে ছেয়ে গেছে লিচুর মুকুলে। আর এই মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। এ জেলার মধুর মান ভালো হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে অনেক উদ্যোক্তার সৃষ্টি হবে বলে মনে করেন খামারিরা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন শামী সোনা।
দিনাজপুর জেলার প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুলে ছেয়ে গেছে। আর এসব মুকুলকে কাজে লাগিয়ে খামারিরা মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছে। জেলার বাহির থেকে 1000-এরও বেশি মৌখামারি মধু সংগ্রহের জন্য আসেন। এ জেলার মধুর গুণগত মান ভালো হওয়ায় দেশের বাজারে বেশ চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করলে অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে বলে মনে করেন খামারিরা। আবহাওয়ার অবস্থা ভালো থাকে তাহলে আমি আশা করছি যে আমার 250 মন মধু আশা রাখছি আমি। বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা এই মধুর দ্বারাই কিন্তু আমরা লাভবান হচ্ছে এবং হাজার হাজার বেকারত্ব কিন্তু দূর হচ্ছে বাংলাদেশে। দিনাজপুর মধু জেলা হিসেবে স্বীকৃতি দিয়ে এখানে একটি মধুর গবেষণাগার তৈরি করা এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আশা করছি যে দিনাজপুর যে মধু জেলা এটি আলাদাভাবে স্বীকৃতি পাবে, পাশাপাশি দিনাজপুরের নিজস্ব এই কৃষি অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য দিনাজপুরে এটি মধু গবেষণা কেন্দ্র স্থাপিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবছর দিনাজপুর জেলায় 9000 মৌবাক্স স্থাপন করা হয়েছে এবং 3500 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারে মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। আহতদের সংখ্যা 3500-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে হাজার হাজার মানুষ। ভারী সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দেশজুড়ে শুরু হয়েছে মানবিক বিপর্যয়। এদিকে থাইল্যান্ডে ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশে অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনাম। প্রথম আলোর সর্বপ্রথম শিরোনাম যেটি করেছে, এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা। মিয়ানমারে মৃত্যু 1500 ছাড়ালো, ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন। দৈনিক ইত্তেফাক করেছে, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ, বাস কাউন্টারে নেই বাড়তি চাপ। শিডিউল মেনে ট্রেন ছেড়েছে ঢাকা থেকে, চিরচেনা রূপে সদরঘাট। দৈনিক সমকালের প্রথম হেডলাইন হয়েছে, ধ্বংসস্তূপ সরালেই মিলছে মরদেহ, মৃত্যু ছাড়ালো 1644। আহত 3000-এর বেশি, খোঁজ মিলছে না 139 জনের। চাঁদের অপেক্ষায় ঈদ, ঈদের দিনও থাকবে গরম, 7 বিভাগেই তাপপ্রবাহ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ঈদের ভোটের রাজনীতি, ভোটের মাঠে আসনে বিএনপি, জামাত, এনসিপির নেতারা। নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতে বিএনপি সব আসনেই তৎপর জামায়াত প্রার্থীরা। দৈনিক যুগান্তর, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর, ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়। বণিক বার্তা, 6 বছর ধরে শুল্ক মুক্ত সুবিধা পেলেও চীনে বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি। ইউএসজিএস এর পূর্বাভাস, মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু 10,000 ছাড়াতে পারে, মৃতের সংখ্যা 1600 ছাড়ালো। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, ইজি রাইড হোম, লং ঈদ ভ্যাকেশন, স্টেগার্ড আরএমজি ক্লোজার্স কাট, ট্রাভেলোজ। আমরা দেখে নিয়েছি আমাদের সকালের পত্রিকার শিরোনামগুলো। সুমন, আপনি দেখেছেন যে সবার প্রথম যে হেডলাইন করেছে, এবার ঈদে সড়ক ও রেলপথে নৌপথে স্বস্তির যাত্রা। এ বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আগেও কথা বলেছি আমরা। আমার মনে হয় সবচেয়ে স্বস্তির সবচেয়ে বড় কারণটা এর মধ্যে তো একটি রাজনৈতিক ইস্যু থাকেই, রাজনৈতিক কারণ থাকেই। আমরা জানি যে এই মুহূর্তে পরিবর্তিত প্রেক্ষাপটে একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন। তো সেই বিষয়টি একটি, এবং সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে যে এবারের ঈদের ছুটিটা অনেক লম্বা। এই লম্বা ছুটিতে মানুষ নিজেদের মতো রুটিন করে অনেকেই আগে ভাগে, এমনকি ছুটি শুরু হওয়ার আগেই পরিবার পরিজনকে দেশে পাঠিয়ে দিয়েছেন, পরে নিজের সুবিধা মতো সময়ে গেছেন। এই লম্বা সময় পাওয়ার কারণে আমার মনে হয় যে বরাবরই যেটা হয় যে 3 দিনের মধ্যে
কোটি মানুষ ঢাকা ছাড়ে, যার কারণে বিশৃঙ্খলাটা হয়। তো এবার ওই পরিস্থিতিটা হয়নি। সে একেবারেই শেষ খবর পাওয়া পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত যেসব খবর পাওয়া গেছে যে রেলে কোনো শিডিউল বিপর্যয় নেই, বাসে বিশৃঙ্খলা নেই, বাসের শিডিউল বিপর্যয় নেই। হয়তো এমন দেখা গেছে যে সকাল 10টায় যে বাসটা ছাড়বে, প্যাসেঞ্জার গিয়ে কাউন্টারে বসে আছে, সেটি রাত 10টায়ও আসছে না, জ্যামে আটকে আছে কোথাও কোনো জায়গায়, কোনো মহাসড়কে। তো এবার ওই ঝক্কিটা নাই, মানুষ স্বস্তির সাথে যাত্রা করছে। সবশেষ একটি অসমর্থিত সূত্র থেকে আমি ওভার ফোন আমি মেসেজ পেয়েছি যে আজকে ভোরবেলায় টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে একটা জ্যামের সৃষ্টি হয়েছে, সেটা নাকি বেশ 30 কিলোমিটার লম্বা একটা যানজট শুরু হয়েছে। তো সেটা আমি কনফার্ম করতে পারিনি খবরের উৎসটা। তো এই যদি হয় তাহলে এইটাই একমাত্র অস্বস্তির খবর আর কি। এছাড়া সারা দেশে পানিপথেও একই অবস্থা, লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে একেবারে নিয়ম মেনেই, এবং অন্যান্য বছর যেটা থাকে যে মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে, এবার ওই সুযোগটাও নেই। ওইভাবে ঝুঁকি নিয়ে মানুষ উঠছে না লঞ্চে, প্লাস অত প্যাসেঞ্জার নাই যে ঝুঁকি নিয়ে উঠতে হবে আর কি। তো সব মিলে নিঃসন্দেহে স্বস্তির, এই যাত্রা স্বস্তির। আমাদের পত্রিকার দ্বিতীয় আরেকটি হেডলাইন ছিল, যেটা মিয়ানমার এবং থাইল্যান্ডে হয়েছে মানবিক একটা বিপর্যয়। লেখা হয়েছে যে 1,500-এর বেশি লোকের অলরেডি মারা গেছে, মৃত্যু হয়েছে। আপনি যদি এই নিয়ে কিছু বলতেন। হ্যাঁ, আমরা সবশেষ যেটা জেনেছি যে 1644 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সবশেষ, এটা পত্রিকার খবর। তার মানে এই সময়ের মধ্যে হয়তো আরও, আমার ধারণা যে আরও কয়েকশো মরদেহ উদ্ধার করা হয়ে গেছে। এবং জাতিসংঘের একটি সংস্থা করছে, তারা ধারণা করছে যে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা 10,000 ছাড়াবে। তো আমরা এখন পর্যন্ত যেটুকু ধরে নিয়েছি যে 2,000 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। তো যেটি আপনি বললেন যে মানবিক বিপর্যয়, এটি নিয়ে কোনো কিছু বলার নাই। অনেক মানুষ ধ্বংসর নিচে চাপা পড়ে আছে, ধ্বংসস্তূপে। তো এইগুলো যদি তাদেরকে সব উদ্ধার করা যায়, জীবিত মৃত যেভাবেই হোক, তারপরে সঠিক সংখ্যা জানা যাবে, মৃতের সংখ্যা, আহতের সংখ্যা। হ্যাঁ, এবং এরপরেও একটা সংখ্যা মানুষ নিখোঁজই থেকে যাবে, যাদের খোঁজই পাওয়া যাবে না। তো আমরা চাইবো, আমরা আশা করব যে মিয়ানমার, থাইল্যান্ড যত দ্রুত সম্ভব এই সংকট কাটিয়ে উঠুক। সুমন, সর্বশেষ একটা আলোচনায় আসতে চাচ্ছি, যেটা আমাদের যুগান্তর হেডলাইন করেছে যে চীন এবং বেইজিং সম্পর্ক উচ্চতায় যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে, বাংলাদেশ এবং চীনের সাথে। সে বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটি তো একটি প্রত্যাশিত এবং অনুমিত ইস্যু যে আমাদের প্রধান উপদেষ্টার চীন সফরের আগে এগুলো নিয়ে নানাভাবে বিশ্লেষণ, আলোচনা চলছিল, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছিলেন। তো এক কথায় যদি বলি আমি যে এই সফরটি খুব তাৎপর্যপূর্ণ ছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক পরিস্থিতি, আর্থিক অবস্থা সব বিবেচনায়, এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বা টানাপোড়েন, এই সবগুলো ইস্যু মাথায় নিলে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তা আমরা যতটুকু জেনেছি, সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে সফর ফলপ্রসূ এবং শতভাগ সফল হয়েছে। তো যদি সেটা হয়ে থাকে, আমরা আশা করব যে এর আউটকামস, এর ফলাফল আমরা দেশের বাংলাদেশ এটা পেতে থাকবো আর কি, সেটা আমরা আশা করতে পারি। এর মধ্যে একটি খবর আছে যেটি আপনি পড়ছিলেন, যেখানে বলা হয়েছে যে 6 বছর ধরে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আছে আমাদেরকে, বণিক বার্তার শিরোনাম, চীন সুবিধা দিয়ে আছে 6 বছর ধরে, কিন্তু সেই শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে আমরা রপ্তানি বাড়াতে পারিনি চায়নায়। তো আমরা আশা করব যে সরকার এই দিকটায়ও নজর দিবে, যে আমরা শুধু আমদানি করব চায়না থেকে, বিষয়টা ওই রকম যাতে না হয়, একতরফা না হয়। চায়নায় কি জিনিস চাহিদা আছে আমাদের দেশে হয়, সেটি আমরা যাতে চায়নায় রপ্তানি করতে পারি। আমাদের এখানে শ্রম সস্তার জন্য আপনি জেনে থাকবেন যে চাইনিজরা এখানে এসে ব্যবসা বাণিজ্য, এখানে এসে স্থাপনা তৈরি করে
প্রতিষ্ঠান তৈরি করে ব্যবসা বাণিজ্য করে নিয়ে লাভটা নিয়ে যাচ্ছেন চীনে। তো সেই জিনিসটা আমরা নিজেরা করে আমরা যদি এক্সপোর্ট করি তাহলে তো লাভটা আমরা আমাদের ঘরে তুলতে পারি। হ্যাঁ, তো আমরা আশা করবো যে সরকার এই দিকেও নজর দেবে আর কি। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, শেষ করবো মোহনা সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। মাহে রমজানের শেষ প্রহরে মুসলিম বিশ্বে ঈদ আনন্দ, ক্ষণ গণনায় সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি। সৌদিতে উদযাপিত হচ্ছে আজ। বাস ট্রেনে সদল বলে বাড়ি ফিরছে মানুষ, সরকারের উদ্যোগে স্বস্তির যাত্রা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের দিন চলবে না মেট্রো। হাত পা না থাকলেও ডানা মেলা থামছেই না গুজবের, রাজনৈতিক প্রপাগান্ডায় যুক্ত হয়েছে সেনাবাহিনী, আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। এবং ঈদের ছুটি ঘিরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার, হোটেল মোটেলে চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ, নিরাপত্তা নিশ্চিতে তৈরি ট্যুরিস্ট পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।